হ্যালো এভরিওয়ান, দ্য হিন্দুর বাংলা এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে ওয়েলকাম। দুটো টপিক আজ আমরা ডিসকাস করব। প্রথম, মিনে পলিসি ইজ নট হংকং, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল, আর একটা মনুমেন্টাল হ্যারি অন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, দ্য হিন্দুর। দেখো, লাস্ট ইয়ার নভেম্বরের দিকে হংকংয়ে বিশাল একটা প্রোটেস্ট স্টার্ট হয়। হংকং হচ্ছে চায়নার এসএআর, মানে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। তোমরা জানো চায়নাতে নামে নামে ডেমোক্রেসি আছে, অ্যাকচুয়ালি অথরিটেরিয়ান গভর্নমেন্ট। মানে চায়নাতে লোককে কিন্তু অত স্বাধীনতা কিন্তু সেই হিসাবে দেয়া নেই। কিন্তু হংকংয়ের ব্যাপার আলাদা। হংকংয়ের কিন্তু আলাদা লেজিসলেচার আছে, হংকংয়ের আলাদা অটোনমি দেয়া আছে। তো লাস্ট ইয়ার 2019-এ প্রোটেস্ট স্টার্ট হয়, প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট, মানে লোকজন গণতন্ত্রের অধিকারের জন্য কিন্তু এখানে প্রোটেস্ট করা স্টার্ট করে। আর এই ব্যাপারটাকে কিন্তু ইউএস সাপোর্ট করেছিল, এখনও সাপোর্ট করে ইউএস, যে এখানে যে ডেমোক্রেসির জন্য যে লোকজন প্রোটেস্ট করছে ইউএস তার সমর্থন করে। এখন ঘটনা হচ্ছে মিনেপোলিস একটা শহর ইউএসের, সেখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। এক হোয়াইট পুলিশ অফিসার এক ব্ল্যাক মানুষকে কিন্তু অ্যারেস্ট করবার সময় তার ঘাড়ে নিজের হাঁটু দিয়ে চেপে ধরে আর তার মৃত্যু ঘটে। তো এটা নিয়ে রেসিজমের একটা অ্যাঙ্গেল এখানে চলে আসছে, সেই জন্য এখানে পুরো অল আমেরিকা জুড়ে একটা বিশাল বড় প্রোটেস্ট হচ্ছে। ইনফ্যাক্ট হোয়াইট হাউসের সামনে পর্যন্ত কিন্তু প্রোটেস্ট চলছে। আর এই মুহূর্তে ইউএসের যে প্রেসিডেন্ট, সেও কিন্তু নানান রকমের ধমক দিচ্ছে যারা প্রোটেস্ট করছে তাদের এগেনস্টে। দেখো, প্রোটেস্ট শান্তিপূর্ণভাবেই চলছে ম্যাক্সিমাম, কিন্তু কিছু কিছু জায়গায় রায়টও লেগে গেছে। এই প্রোটেস্টের কিছু সুবিধাবাদী মানুষ সবসময় থাকে, তারা কিন্তু নানান জায়গায় লুটপাট চালিয়েছে। তো এখানে ওরকম একটা অ্যাঙ্গেল চলে আসছে যে কিছু লোক প্রোটেস্টের আড়ালে লুটপাটও চালানোর চেষ্টা করছে, সেই জন্য কিন্তু ইউএস প্রেসিডেন্টের এরকম রিমার্কস উঠে এসেছে। তো যাই হোক, এখন চায়না কি বলতে চাইছে? চায়না বলছে যে ইউএসের ডাবল স্ট্যান্ডার্ড। যখন আমাদের দেশে প্রোটেস্ট হয় হংকংয়ে, তখন তুমি সেটাকে সাপোর্ট করছো, আর যখন নিজের দেশে লোকজন প্রোটেস্ট করছে সেটাকে তুমি সাপ্রেস করার চেষ্টা করছো। তো চায়না এখানে ইউএসকে নানান রকমের অ্যালিগেশন লাগাচ্ছে ডাবল স্ট্যান্ডার্ডের। দেখো, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স কী কী চলছে জগতে এটা আমাদের কিন্তু জানা অল্প বিস্তর দরকার, কারণ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এগুলো ইন্ডিয়ার পলিসিতেও কিন্তু নানান রকমের এফেক্ট ফেলে। ঠিক আছে, তো সেই জন্য দেখো, চায়নার একটা গ্লোবাল টাইমস বলে একটা জার্নাল আছে, সেখানে কিন্তু চায়না নিজের ইচ্ছা মতো যে কোনো নিজের ভিউ প্রকাশ করে। ঠিক আছে, মানে এটা কিন্তু কোনো ফ্রি প্রেস না, যেরকম আমাদের মিডিয়া ফ্রি মিডিয়া নিজের ইচ্ছা মতো প্রকাশ করে, এটা কিন্তু পুরোপুরি চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রোলে। তো সেইখানে এখানকার যে এডিটর ইন চিফ, সে বলেছে যে ভায়োলেন্স ইন হংকং ইজ জাস্টিফাইড অ্যান্ড দ্য ভায়োলেন্স ইন দ্য ইউএস ইজ আনজাস্ট। দিস কাইন্ড অফ থিঙ্কিং ইজ ইনটলারেবল। ঠিক আছে, তো এখন এই সমস্ত ব্যাপার চলছে, এর মধ্যে চায়না কী করতে চাইছে? এমফাসাইজ দ্য প্যারালেলস অ্যান্ড ব্লার দ্য ডিফারেন্সেস। এই যে দু জায়গায় প্রোটেস্ট হচ্ছে, তাদের মধ্যে যে সাদৃশ্য আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছে, যে ডিফারেন্সগুলো আছে, যে পার্থক্যগুলো আছে, সেগুলো কিন্তু ব্লার করে দিচ্ছে, আবছা করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সগুলোই বেশি ম্যাটার করে। দেখো, দুটো প্রোটেস্ট সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, হংকংয়ের প্রোটেস্ট হচ্ছে প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট। হংকংয়ের প্রোটেস্ট হচ্ছে পিপল ভার্সেস পার্টি। ওখানকার লোক যে পাওয়ার আছে চাইনিজ গভর্নমেন্ট, তার এগেনস্টে কিন্তু প্রোটেস্ট করছে। আর ইউএসের প্রোটেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। ইউএসের প্রোটেস্ট হচ্ছে একটা সোশ্যাল ব্যাপার, মানে সোসাইটির মধ্যে যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে, ব্ল্যাক ভার্সেস হোয়াইট, যেটা অল্প বিস্তর প্রেভেলেন্ট আছে ইউএসএতে এখনও, তার বিরুদ্ধে কিন্তু এটা একটা সামাজিক প্রবলেম, নাকি এখানে স্টেট ইনভলভড আছে। ঠিক আছে, আর দ্বিতীয়, যেই অফিসার আর তার সাথে যে আরও 3 জন ছিল, মানে টোটাল 4 জন অফিসার যেই ঘটনা ঘটিয়েছে ইউএসএ, তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। আর যেই অফিসার ডাইরেক্ট কিলিং করেছিল, তার উপর কিন্তু 3rd ডিগ্রি মার্ডারের চার্জও লেগে গেছে। কিন্তু হংকংয়েও প্রচুর পরিমাণে পুলিশ ব্রুটালিটির হেল্প নিয়েছিল। অনেক লোকজনকে কিন্তু হংকংয়ে চাইনিজ যে পুলিশ আছে তারা কিন্তু প্রচুর অত্যাচার করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কেস হয়নি। আর দ্বিতীয়, ইউএসএতে কিন্তু এই যে ম্যাটারটা হচ্ছে, এটা রিপোর্ট করা হচ্ছে নেশন ওয়াইড রিপোর্টিং, কিন্তু হংকংয়ে যে সমস্ত প্রোটেস্ট হচ্ছিলো সেগুলো রিপোর্ট করা হচ্ছিলো হংকংয়ে না, কেবলমাত্র মেনল্যান্ড চায়নাতে। আর এই যে যারা প্রোটেস্ট করছে তাদেরকে সোজা বলে দেওয়া হচ্ছিলো ফরেন কন্ট্রোল টেররিস্ট, বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত কিছু সন্ত্রাসবাদী বলে তাদেরকে আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল চাইনিজ গভর্নমেন্টের দ্বারা। তো এটাই বলা হচ্ছে যে দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। একদিকে ডেমোক্রেসির একটা ডিমান্ড চাইছে ইউএসএর লোক, আর চায়নার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওখানে পিপল ভার্সেস পার্টির একটা
আলাদা রকমের প্রোটেস্ট চলছে, দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। তো এই যে আর্টিকেলটা লেখা হয়েছিল ইউএসেরই একজন নাগরিকের দ্বারা লেখা হয়েছে, মানে ভালো ডিপ্লোম্যাট লেভেলের একজন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে, সে ইউএসএ সাপোর্ট করে লিখেছে। যাই হোক, আমাদের জানা দরকার ছিল যে ইউএসএ কী ঘটনা ঘটছে আর হংকংয়েতেই বা কী ঘটনা ঘটছে, সেটা আমরা উপর একটা জেনে নিলাম। পরবর্তীকালে দেখবে কোনো আর্টিকেলের সাথে লিঙ্ক করে যদি আসে তাহলে আমরা কিন্তু ডিসকাস করতে আমাদের সুবিধা হবে। দ্বিতীয় আর্টিকেল যেটা ডিসকাস করবো, মনুমেন্টাল হারি অন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। সেন্ট্রাল ভিস্তা দেখো কনটেক্সট এটা, সেন্ট্রাল ভিস্তা মানে এই যে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত 3 কিলোমিটারের যে রাস্তা, এখানে কিন্তু গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যা কিছু অবস্থিত, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সমস্ত কিছু এইখানে অবস্থিত, সেটাকে রিডেভেলপমেন্টের কাজকর্ম কথা বলা হচ্ছে। দেখো এটা এক্সিস্টিং পার্লামেন্টের বিল্ডিং, এটা প্ল্যান, ঠিক আছে। এখন প্ল্যান করা হচ্ছে যে এইখানে পার্লামেন্টটাকে চেঞ্জ করে এরকম ট্রায়াঙ্গুলার করে দেওয়া হবে, আর সেক্রেটারিয়েটগুলোকেও চেঞ্জ করা হবে, এখানে ডেভেলপমেন্টের কাজকর্ম করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্টের করবার জন্য কিন্তু এই সময় প্রচুর খরচ হবে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেটা নিয়ে এখন প্রশ্ন যে সেন্ট্রাল ভিস্তা যে প্ল্যান হয়েছে 3 কিলোমিটার লম্বা স্ট্রেচ রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত, এই যে পেন্ডেমিকের মধ্যেও কিন্তু এর কোনো ডিস্ট্র্যাকশান নেই। এই যে কাজকর্ম করবার জন্য যে প্রসেস, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলেই আসছে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে। এরকম একটা কেওটিক সিচুয়েশানে এই ব্যাপারটাকে কিন্তু মানে প্রায়োরিটি না দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু গভর্নমেন্ট কী করছে, বিনা কিছু ডেলিবারেশনে, বেশি আলোচনা না করেই কিন্তু গভর্নমেন্ট চাইছে যে প্রজেক্ট যেন ত্বরান্বিত হয়ে যায়, কাজকর্ম যেন তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। আর পার্লামেন্টের বিল্ডিং 2022 পর্যন্ত, আর কমন সেক্রেটারিয়েট মার্চ 2024 পর্যন্ত যেন রেডি হয়ে যায়। এছাড়া থাকবে এখানে পিএমের জন্য আর ভাইস প্রেসিডেন্টের জন্য রেসিডেন্স বিল্ডিং, পিএম অফিস নতুন করে একটা বিল্ডিং তৈরি হবে, ঠিক আছে। আর বলা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গুলার শেপের পার্লামেন্ট তৈরি করা হবে, নতুন বিল্ডিং। পুরনো বিল্ডিং যেটা আছে পার্লামেন্টের সার্কুলার বিল্ডিং, সেটাকে একটা মিউজিয়ামে পরিণত করা হবে। আর যে সমস্ত অফিস আছে পুরনো, সেগুলোকে ডেমোলিশ করে নতুন অফিস তৈরি করা হবে। টোটাল কস্ট কত আসবে গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু ক্লিয়ার বলছে না, কিন্তু সিপিডব্লিউডি একটা অ্যাপ্লিকেশন করেছিল এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের জন্য, তাতে মোটামুটি লেখা আছে অ্যাপ্রক্সিমেটলি 1000 কোটি টাকার খরচ আছে পার্লামেন্ট বিল্ডিং তৈরি করার জন্য। এটা মোটামুটি নতুন প্ল্যান। এই যে পুরনো আমাদের পার্লামেন্টের বিল্ডিং, এটাকে চেঞ্জ করে নতুন করা হবে, এটাকে মিউজিয়ামে পরিণত করা হবে, এখানে এমপিদের অফিস তৈরি করা হবে, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এখানে তৈরি করা হবে। তো এই সমস্ত প্ল্যান নতুন কিছু, এক্স্যাক্ট কোথায় কী তৈরি হবে সে সমস্ত জানার দরকার নেই, ওভারঅল একটা আমরা জানলেই হলো। গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে স্ট্রাকচারাল সেফটি, মানে এই যে সমস্ত বিল্ডিংগুলোর কথা আমরা বলছি, এগুলো 1911 থেকে 31-এর মধ্যকার বিল্ডিং। ইভেন আমাদের যে পার্লামেন্ট এখনকার এই যে রাউন্ড বিল্ডিংটা, এটা 1927-এ ইনাগুরেট হয়েছিল। লর্ড এরউইন ভাইসরয় ছিল সেই সময় যখন ইনাগুরেট হয়েছিল। তো এটা মোটামুটি অনেক দিন সময় হয়ে গেল, গভর্নমেন্টের বক্তব্য এটা। দ্বিতীয় হচ্ছে যখন ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন জিনিসটা কি দেখো, ভারতের প্রত্যেকটা স্টেট যে আছে, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটকে কিন্তু নানান রকমের নির্বাচন ক্ষেত্রতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা ছোট ছোট নির্বাচন ক্ষেত্রতে ভাগ করা হয়েছে, যাতে করে কিনা প্রত্যেকটা অঞ্চল থেকে সমান সমান রিপ্রেজেন্টেশন থাকে, মানে একটা নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট পরিমাণ লোকেই যেন একজন এমপিকে নির্বাচন করে। তো এই ব্যাপারটাকে বলা হয় ডিলিমিটেশন। এবার হিসাব মতো প্রত্যেকবার যখন সেন্সাস হয়, যেমন 2011-তে জনগণনা হয়েছিল, তো প্রত্যেকবার জনগণনার পর একটা অ্যাক্ট তৈরি হবে, ডিলিমিটেশন অ্যাক্ট, তারপর একটা কমিশন গঠন করা হবে, ডিলিমিটেশন কমিশন, যেটা কিনা এর মধ্যে কিছু চেঞ্জ ঘটাবে এবং ঘটিয়ে হতে পারে যে সিট বাড়াতেও পারে কিন্তু কমাতেও পারে। কিন্তু এর মধ্যে একটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল 1976 সালে, সেটা কী করলো, ফ্রিজ করে দিল যে 543টা যে সিট আছে পার্লামেন্টে, লোকসভাতে, সেটা কিন্তু ফিক্স করে দেওয়া হলো যে এই সিট বাড়ানো যাবে না। কেন? কারণ যদি এটাকে আনকন্ট্রোলেবল করে দেওয়া হয় তাহলে কী হবে, যেই সমস্ত স্টেটে বেশি জনসংখ্যা বেড়ে গেছে তাদের তো সুবিধা হবে, তারা তো বেশি সিট পেয়ে যাবে লোকসভাতে, তাই না? তাহলে সেই স্টেট কেন ধ্যান দেবে যে জনসংখ্যা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়? তো সেই জন্য এই ব্যাপারটাকে ফ্রিজ করে দেওয়া হয়। আর 84th যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল 2002-এর, সেটা কিন্তু এই ফ্রিজটাকে এক্সটেন্ড করে দিয়েছে 2026 পর্যন্ত, মানে 2026 পর্যন্ত যে লোকসভা সিট 543, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা বাড়ানো যাবে না, ঠিক আছে। কিন্তু 2026-এর পর যদি ডিলিমিটেশন হয়, যদি এই সংখ্যা বাড়ে, তো গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে যে সিটের সংখ্যা বাড়তে পারে, তো সিটের সংখ্যা বাড়লে জায়গার দরকার পড়বে, পার্লামেন্টের বিল্ডিং বড় করতে হবে, প্রত্যেকটা এমপিকে তার অফিসের জন্য জায়গা দিতে হবে, ঠিক আছে। শাস্ত্রী ভবন, কৃষি ভবন, এই বিল্ডিংগুলো কিন্তু 1947-এর পর বানানো হয়েছে।
এই বিল্ডিংগুলোর কথা তো ঠিক আছে 1911 থেকে 1931 আগে তৈরি হয়েছে পুরনো বিল্ডিং, তো এগুলো স্ট্রাকচারাল সেফটি একটা ইস্যু থাকে। কিন্তু যেই বিল্ডিংগুলো ইন্ডিপেন্ডেন্সের পরের বিল্ডিং সেইগুলো, তো সেইখানে গভর্নমেন্ট বলতে চাইছে এগুলো আধুনিকীকরণের দরকার, সেই জন্য এগুলোকেও নতুন করে রিডেভেলপমেন্ট করা হবে। তো বলা হচ্ছে এই যে ডিসিশন নিয়ে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্সরা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার যারা ছিল এই কমিটি, সেন্ট্রাল ভিস্তা কমিটি, এই রিডেভেলপমেন্টের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছিল সেখানে ইন্ডিপেন্ডেন্ট মেম্বাররা কিন্তু উপস্থিত হতে পারেনি কোভিডের জন্য, কিন্তু তাদের অনুপস্থিতিতেই বিনা সেরকম কোনো আলোচনা করেই গভর্নমেন্ট কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে আর অ্যাপ্রুভ করে দিচ্ছে ধীরে ধীরে এই রিডেভেলপমেন্টের কাজকর্মে। আর লকডাউনের আগে কিন্তু ডেলি ডেভেলপমেন্ট অথরিটি যে ল্যান্ড আর এই সমস্ত জিনিসপত্র দেখে যে কোথায় কি ল্যান্ড অ্যালোকেশন করা হবে, সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছিল লকডাউনের আগেই। এখানে কিন্তু অ্যাক্টিভিস্ট, আর্কিটেকচাররা নানান রকমের কোয়েশ্চেন করছে যে এর কী কী ইম্প্যাক্ট হতে পারে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী হবে, ট্রাফিকের কী ইম্প্যাক্ট হবে, পলিউশন কী ইম্প্যাক্ট হবে। কারণ অলরেডি দিল্লিতে এনভায়রনমেন্টের, পলিউশনের আর ট্রাফিকের নানান রকমের সমস্যা ছিল, তার মধ্যে অ্যাড অন এক্সট্রা তো হয়েই গেছে যে কোভিড চলে এসেছে, আর দ্বিতীয় হচ্ছে ইকোনমিক স্লোডাউন। এই সময় কিন্তু গভর্নমেন্টের কি উচিত যে এত বেশি পরিমাণ খরচ একটা আননেসেসারি, হয়তো এই সময় এই জিনিসটাকে ডিলে করলেও করা যেতে পারতো। তো সেটাই বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্টকে পুরো ব্যাপারটাকে পজ করে দিয়ে রিথিঙ্ক করার দরকার, পুনর্বিচার করা দরকার যে এটা আদৌ সঠিক মুভ হলো কি না। ঠিক আছে, তো আজকে এই দুটোই আর্টিকেল আজ আমরা ডিসকাস করলাম। কেমন লাগলো বলবে নিচে কমেন্ট বক্সে, আর শেয়ার করবে অবশ্যই। প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।